বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করেছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায়ের গণিত বিষয়ের 13 নম্বর অধ্যায়ের সসীম ধারা থেকে আরও একটা সৃজনশীল করাবো। গত ক্লাসে আমি একটা সৃজনশীল করিয়েছিলাম, এখন আজকে আইটি করাবো। তো এই ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, কারণ সামনেই তোমাদের খুব কাছাকাছি কিন্তু পরীক্ষা চলে আসছে। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষার সহায়ক হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকের প্রশ্নটা একটু পরে আমরা সরাসরি সমাধানে চলে যাব। কেমন? তো চলো আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটার প্রথম পদ হচ্ছে 9, তারপরে +7 +5 ... অর্থাৎ এইভাবে ধারাটি চলছে। ধারাটার প্রথম n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -200। অর্থাৎ এই ধারার কতগুলো পদ আছে যে পদগুলো যোগ করলে যোগফলটা -200 হয়। আমার কোশ্চেনে বলা আছে ধারাটির দশম পদ নির্ণয় কর। অর্থাৎ স্পেসিফিক্যালি একটা পদ নির্ণয় করতে হবে। অবশ্যই আমার পদ নির্ণয় সূত্রটা জানা থাকতে হবে। তার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে ধারাটা কোন ধরনের ধারা, ধারাটা কি আসলে সমান্তর না গুণোত্তর, আমরা সে বিষয়ে কথা বলবো। ধারাটির কোন পদের মান -39, অর্থাৎ এইটা আমার পদের সূত্র লাগবে, এবং 39 কোন পদের মান নিশ্চিত সেটা নির্ণয় করতে হবে। আর সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে n এর মান নির্ণয় করো। কেমন? তো আমি যে কথাটা তোমাদেরকে প্রথমে বলবো, আমাকে আগে একটা ধারা বুঝতে হবে কোন ধরনের ধারা। যদি ধারাটার পাশাপাশি দুটি পদের পার্থক্য অলওয়েজ একই সংখ্যা আসে, সমান থাকে, তাহলে সে ধারাটা সমান্তর। আর যদি ধারাটা এমন হয় যে পাশাপাশি দুটি পদের ভাগফল সবসময় সমান হয়, তাহলে সেই ধারাটা হবে গুণোত্তর। এই লজিকের উপর ভিত্তি করে এখন আমরা দেখবো, আমরা আজকে যে ধারাটা নিয়ে কাজ করবো সেই ধারাটা আসলে কোন ধরনের ধারা। কেমন? তো দেখো, আমি যদি এখানে দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম পদ হচ্ছে 9, তাহলে পার্থক্য হচ্ছে -2 বা 2। পার্থক্য সময় পজিটিভ বলা যায়। 7 থেকে 5 বিয়োগ করলেও থাকবে কত? 2। অর্থাৎ একই মান কিন্তু আমরা পাচ্ছি, বিয়োগফলটা সেম পাচ্ছি। তো যেহেতু এই দ্বারা পাশাপাশি দুটি পদের বিয়োগফল সেম সমান, তাহলে আমরা দ্বারাটাকে বলবো সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা আমরা ডিনোট করার পরে, নিশ্চিত হওয়ার পরে, আমরা এখন যাব সমান্তর দ্বারা কি কি নির্ণয় করতে হবে। দশম পদ, তার মানে আমার পদ নির্ণয় সূত্র লাগবে। সেই পদ নির্ণয় সূত্রটা আমরা জানি, বিগত ক্লাসে পড়ছো, 9-এ পড়া হয়েছে। সূত্রটা লাগবে, সূত্রটা তোমরা এখনই প্রয়োজনে বই থেকে দেখে নেছো যারা ভুলে গেছো। তারপরে ধারাটির কোন পদের মান -39, এটা আমার পদ নির্ণয় সূত্র দ্বারা করা লাগবে। তারপরে বলা আছে n এর মান নির্ণয় করো। এখানে প্রশ্ন থেকে বলা যাচ্ছে না n আসলে কি, n এর পরিচয়টা কোথায় দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে n সংখ্যক পদের যোগফল, তাহলে আবার এই ধারারই আমার যোগফল নির্ণয় সূত্রটা লাগবে, এবং ওই সূত্রগুলো ইউজ করে আমরা সাধারণ সিম্পলিফিকেশন সরল করব, অ্যান্সার পেয়ে যাব। কেমন? তা আমি এখন আর সমাধানে চলে যাব। তোমরা খাতা কলম নিয়ে সমাধানগুলো দ্রুত উঠানোর চেষ্টা করবে। আচ্ছা, সমাধানের প্রথম অংশ ক। তো আমার উদ্দীপকের ধারাটা হচ্ছে যেহেতু অলওয়েজ পার্থক্য সমান, তাহলে সমান্তর দ্বারা। তাহলে আমি আর ধারাটা এখন আর ওঠাচ্ছি না, আমি লিখবো এখানে, যেহেতু ধারাটা আমার প্রশ্নে আছে, এখানে সমান্তর ধারাটির প্রথম পদ। এটা আমার ম্যান্ডেটরি, যে কোনো ধারার ক্ষেত্রেই আমার প্রথম পদ অবশ্যই জানা লাগবে। যদি প্রশ্ন থেকে আমি জানতে না পারি তাহলে আমাকে ধরে নিতে হবে। আমি এখানে প্রশ্নে আমার দেওয়া আছে a, প্রথম পদ আমার হচ্ছে 9, দ্বিতীয় পদ হচ্ছে 7, তৃতীয় পদ হচ্ছে 5। তো সমান্তর ধারার আর কি লাগবে? সাধারণ, অর্থাৎ আমরা যেই গুণাবলীর বলে এটাকে বললাম সমান্তর দ্বারা, সে অন্তরটা লাগবে। তো অন্তরকে d দ্বারা প্রকাশ করা হবে। d এর মান হবে, দ্বিতীয় পদ হচ্ছে 7 মাইনাস প্রথম পদ হচ্ছে 9, ডিফারেন্সটা হচ্ছে তাহলে -2। তাহলে আমি প্রথম পদ পেয়ে গেলাম, সাধারণ অন্তর পেয়ে গেলাম। এবার আমার লাগবে কি একটা সূত্র। তো সূত্রটা যেহেতু আমরা লিখবো, অবশ্যই আমরা জানি, লিখবো যে আমরা জানি সমান্তর ধারার n তম পদ। এখানে n একটা সংখ্যা,
যেটা যে কোনোটা হইতে পারে, যে কোনো মান নিতে পারে, চলক হিসেবে কাজ করবে। nতম পদ তুমি n এর মান 10 20 15 যা থাকবে সেটাই বসাবো। সূত্রটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমার প্রশ্নের যে চাওয়া ছিল, জিজ্ঞাসা ছিল, সেটা ছিল 10 নাম্বার পদ, তা আমি লিখলাম দশম পদ। এখন আমার কাজ হচ্ছে n এর পরিবর্তে আমি কত বসাবো 10, a এর মান কত বসাবো 9, d এর মান কত বসাবো -2। দেখো আমার এখানে তিনটাই অজানা অক্ষর বা রাশি আছে, a n d, আর তিনটার মানে কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। এই তিনটা মান বসাবো, যোগ করবো, অর্থাৎ আমার এখানে যে চিহ্নগুলো আছে চিহ্নের প্রক্রিয়াকরণ করব, তারপর রেজাল্ট চলে আসবে। তো a এর মান যদি আমি সরাসরি বসাই দিই 9 প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1 আর d এর মান হচ্ছে -2, এখানে আমার 9 থাকলো, প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে থাকবে 9 মাইনাস 2। দেখো 9 প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, 9 দিয়ে কোনো কথা হবে 18। এখন 9 এবং 18 হচ্ছে বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন, তাহলে অবশ্যই বিয়োগ চিহ্ন থাকবে। 9 হচ্ছে প্লাস, 18 হচ্ছে মাইনাস, অর্থাৎ দুটো চিহ্ন দুই রকম, তাহলে কাজ হবে বিয়োগ। 18 এবং 9 এর বিয়োগফল হচ্ছে 9, এবং এইটাই হচ্ছে আমার এই ক নাম্বার অংশের অ্যান্সার। তাহলে অতএব দশম পদ আমি কত পাইলাম, দশম পদ সমান সমান -9, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক নাম্বার অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল। কেমন? সেম কাজগুলি আমি করব, জাস্ট এখানে আমার আর বলা নাই, কততম পদের মানটা বলতে হবে সেটা বলা, অর্থাৎ n এর মানটা দেওয়া নাই, স্পেসিফিক কয় নাম্বার পদ, সেই স্পেসিফিক নাম্বার পদটা আমি কি করব, খ নাম্বারে বের করব। কেমন? তো এটা আশা করি তেমন কঠিন কিছু না, তোমরা বুঝতে পারছো। আমি মুছে ফেলতেছি, ঠিক আছে? আমরা খ নাম্বার অপশনে যাব। আচ্ছা, খ নাম্বারে বলা ছিল প্রশ্নটাতে যে ধারাটার কোন পদের মান -39 হবে, ধারাটার কোন পদের মান -39 হবে। তাহলে আমরা যে মানগুলো এখানে পেয়েছিলাম, যে এখানে ধারাটির প্রথম পদ পেয়েছিলাম, এটা কত, ধারাটির প্রথম পদ a = 9 পেয়েছিলাম। ধারাটির সাধারণ অন্তর আমরা জানা হয়ে গেছে অলরেডি, সাধারণ অন্তর d = -2 পেয়েছিলাম। এখন আমি যেহেতু জানি না যে আসলে ধারাটার কোন পদের মান -39 হবে, তাহলে আমি কি করব, ধরে নেব যে মনে করি এত পদের মান, অর্থাৎ একটা চলক আকারে ধরে নেব যে মনে করি ধারাটির n-তম পদের মানটাই কত হবে, n-তম পদের মানটা হবে -39। তো একটু আগে আমরা কিন্তু n-তম পদের সূত্রটা ক নাম্বার প্রশ্ন ইউজ করছি, এখনও সেই একই সূত্র, অর্থাৎ দিয়ে আমি এবার লিখব, অর্থাৎ a প্লাস n-1 ইন্টু d এর মান হবে -39। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে a এর মান 9, n এর মান আমরা জানি না যেহেতু -1, d এর মান হচ্ছে -2 is equal to -39। খেয়াল করো, এখন আমাকে কি করতে হবে, -2 দ্বারা n-1 কে গুণ করতে হবে। তো n-1 কে গুণ করলে -2 দ্বারা যদি আমি n কে গুণ করি হবে -2n, মাইনাস দ্বারা যদি -2 দ্বারা যদি -1 কে গুণ করি মাইনাস হয়ে যাবে +2 is equal to -39। এখানে 9 একটা সংখ্যা আছে যার সাথে অন্য কোনো অক্ষর নাই, এবং 2, অর্থাৎ 9 এবং 2 শুধু সংখ্যা, এবং দুটোর আগে যোগ চিহ্ন, তাই 9 আর 2 যোগ করলে হবে 11 -2n is equal to -39। এখন এগুলোকে আমি কি করব, পক্ষান্তর করব। আর পক্ষান্তরের নিয়মটা কি, সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে গেলে মান থাকবে সেম, বাট চিহ্নটা কি হবে, বিপরীত হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। আমি যদি এখন -2n কে ওই পাশে নেই, -2n টাকে ওই পাশে নেই, তাইলে হবে
11 থাকলো -39, এদিকে গেলে +39, আর 12 ওই পাশে গেলে +12। এখন 11 এর সাথে আমি যদি 39 যোগ করি হয় 50 = 2n। n থাকবে, n এর সাথে যেহেতু 2 গুণাকার আছে তাহলে এই পাশে আসলে ভাগ n, ভাগ করলে আমি পেলাম কত 25 = n, অর্থাৎ n এর মান পাওয়া গেল কত 25, অর্থাৎ ধারাটার 25 নাম্বার পদের মান হচ্ছে -39। অতএব ধারাটির 25তম পদ সমান সমান -39। এটা হচ্ছে আমার খ নাম্বারের অ্যান্সার। কেমন? তো আবারও খেয়াল করো কি, এই প্রথম পদ আমরা কিন্তু উদ্দীপক থেকে নিয়েছি, সাধারণত উদ্দীপক থেকে আমরা বের করেছি দুইটা পাশাপাশি পদের বিয়োগফল। সূত্রটা আমার মুখস্থ রাখতে হবে, জাস্ট একটা সূত্র দিয়ে কিন্তু আমি অঙ্কটা শেষ করতে পারলাম, দুইটা পার্ট, অর্থাৎ একটা সূত্র দ্বারা শিখলে কিন্তু আমি মোটামুটি 6 মার্কসের অ্যান্সার আমার হয়ে যাচ্ছে। তো একেবারে সিম্পল বিষয়। আমি মনে করি যে যদি তোমরা ক্লাসগুলো দেখো এবং রেগুলার অনুশীলন করো, এমন কঠিন কোনো বিষয় না ভালো রেজাল্ট করার জন্য। কেমন? তো দেখো এখানে আমরা সূত্র লিখলাম a + n - 1 d = -39। এর মান ছিল 9 বসাইছি, এর মান আমরা জানি না -1, d এর মান -2, -39 এর = -39। এখন দেখো 9 থাকলো কিন্তু এই -2 দ্বারা আমার কি ব্র্যাকেট আছে, এডো ব্র্যাকেট তার মানে কি গুণ করতে হবে। তো -2 দ্বারা যখন আমি n কে গুণ করব -2n, -2 দ্বারা যখন -1 কে গুণ করব তখন +2, এই পাশে ছিল -39 থেকে গেল। এখন 9 এবং 2 একই চিহ্ন বিশিষ্ট এবং ধনাত্মক, তাহলে দুইটা যোগফল হচ্ছে 11 -2n -39। এখন আমি এক জাতীয় সংখ্যাগুলো এক পাশে আনবো। তো এখানে দেখা গেছে 11, এখানে হচ্ছে -39, কিন্তু এখানে 2n এর সাথে একটা n আছে, অর্থাৎ এটা আলাদা রাশি, এটাকে আমরা একসাথে এক পাশে নেব আর বাকিগুলোকে এক পাশে আনবো সেই লক্ষ্যে। 11 আমার থাকলো, এখানে 39 ছিল মাইনাসের, এটা এই পাশে আনলাম প্লাস, আবার এখানে ছিল -2n, ওই পাশে গেছে হচ্ছে +2n। 39 আর 11 যোগ করেছি হয়েছে কত 50 = 2n। এখন n এর সাথে 2 এর সম্পর্ক হচ্ছে গুণ, তাই 2 কে ওই পাশ থেকে এই পাশে আনতে হলে কি করে আনতে হবে ভাগ, আর 2 দ্বারা 50 কে ভাগ করলে 25। তার মানে এই 25 নম্বর পদ হচ্ছে আমার 39, 25তম পদের মান হচ্ছে 39। কেমন? তো আমরা এবার সর্বশেষ পার্টে চলে যাব, গ নাম্বার। গ নাম্বারে বলা ছিল যে n এর মান নির্ণয় করো, আর আমার এখানে প্রথম n সমান পদের যোগফল দেওয়া আছে কত -200, অর্থাৎ এই উদ্দীপকের এই তথ্যটা আমার এখন কাজে লাগবে। আচ্ছা, এবার আমার সমাধানে যাচ্ছি গ নাম্বার। তো আবারও আমার এ এবং ডি এর মানগুলা লাগবে। তো এখানে বা উদ্দীপকের ধারাটি লিখতে পারো বা প্রদত্ত ধারাও লিখতে পারো। এখানে ধারাটির প্রথম পদ a = 9, ধারাটির সাধারণ অন্তর d = -2। এখন n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র লাগবে। যেহেতু সূত্রটা আমরা ইতিমধ্যে কোথাও ইউজ করি নাই, তাই লিখলাম কি আমরা জানি। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল এর সূত্র হবে n/2 2a + n - 1 * d। এখন এই জায়গায় আমরা ইতিমধ্যে যে মান জানি, অর্থাৎ যে অক্ষর বা প্রতীকের মান জানি, সেই মানগুলা বসাবো। আমরা n এর মান জানি না, তাই n এর মান আমাদেরকে বের করতে হবে থাকলো, কিন্তু আমি এখানে এর মান জানি। এর মান হচ্ছে 9, তার মানে কি 2 এর পরে আমি বসাবো কত 9 প্লাস n এর মান জানি না n - 1, d এর মান আবার জানি কত -2। আবারও n এর জায়গায় n থাকলো, 2 এর জায়গায় 2 থাকলো,
9 দিয়ে 2কে গুণ করলে হবে 18। এখন -2 দ্বারা যদি আবার সে আগের মতো -2 দ্বারা n কে গুণ করলে হবে -2n, মাইনাস মাইনাস হয়ে যাবে +2 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 2 n/2। এখানে দেখো 18 আর 2 দুইটার আগে প্লাস চিহ্ন তাহলে হবে কত 20 বিয়োগ কত 2n। এখন এখান থেকে একটা 2 যদি আমরা কমন নেই তাহলে থাকবে কত 10 - n, এবং এই 2 এবং এই 2 কাটা যাবে। সর্বশেষ যে লাইনটা থাকবে 10n - n²। খেয়াল করো আমরা কি করেছি, প্রথম পদ a 9 d2 - 2, এটা আমরা প্রত্যেকটা পার্টি কিন্তু ব্যবহার করেছি, আমি কথা বলতে চাচ্ছি না। আমরা ব্যবহার করব কি, যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় সূত্র অর্থাৎ n এর মান নির্ণয় করতে বলা আছে, আর এখানে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল, তার মানে কি আমাকে সমষ্টি নির্ণয় সূত্র লাগবে। তাই সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় সূত্রটা আমরা লিখলাম। এখানে যেই প্রতীকের মান আমাদের জানা আছে সেই মানগুলো বসাবো এবং যে চিহ্নের কাজ সে চিহ্নের প্রক্রিয়াকরণ করব। n এর মান আমরা জানি না, n এর মানে আমাদেরকে বের করতে হবে। তাই n/2 2, এর মান আমরা বসাচ্ছি কত 9, তারপরে প্লাস চিহ্ন n-1, d এর মান হচ্ছে -2, n/2 এর জায়গায় n/2 স্থির আছে। এখন 9 দিয়ে কোণে গুণ করলে হয় 18, a প্লাস আর -2 দ্বারা n কে গুণ করলে হবে -2n, আবার -1 কে -2 দ্বারা গুণ করলে হবে +2। 18 আগেও প্লাস চিহ্ন, 2 এর আগেও প্লাস চিহ্ন, তাই 18 আর 2 যোগ করলে হচ্ছে 20, আর বিয়োগ 2n এর 2n। 20 এবং 2 থেকে 2 যেহেতু ছোট এবং 2 দ্বারা 20 কে ভাগ করা যায়, তাই 2 কমন, 2 দ্বারা 20 কে ভাগ করলে হবে 10, আর 2 দ্বারা 2n কে ভাগ করলে থাকবে শুধু n। এই 2 কাটা গেল। এখানে এই n দ্বারা 10 কে গুণ করলে হবে 10n, আবার এই n দ্বারা n কে গুণ করলে হবে -n²। কেমন? এখন আমরা তো সূত্রের মাধ্যমে n সংখ্যক পদের যোগফল পেলাম কত 10n - n², কিন্তু ওরা প্রশ্নে দিছে n সংখ্যক পদের যোগফল কত -200। তাহলে আমি এখন কি করতে পারি, যে আমি যেই প্রতীকের মাধ্যমে সূত্রের মাধ্যমে যে n পদের সমষ্টি পাইলাম সেইটা সমান সমান আমি এখন লিখব কত -200। অর্থাৎ যেহেতু দুইটি আমার সমষ্টি একই দ্বারার, এরা পরস্পর কি হবে সমান হবে। তাহলে প্রশ্ন মতে -200 সমান সমান হবে 10n - n²। এখন আমরা এগুলোকে পক্ষান্তর করে এক পাশে আনবো। -n² সমান সমান চিহ্ন ডান পাশে আসে, যদি বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস 10n, আমার ডান পাশে আসে, বাম পাশে নিয়ে আসলে হবে -10n। আর যেহেতু 200টা আমার বাম পাশে ছিল, এখনো বাম পাশে থাকবে, তার চিহ্ন অপরিবর্তিত থাকবে। এই পাশে আমার কেউ অবশিষ্ট নাই, তাহলে এই পাশে কত থাকবে 0। এখন আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম হচ্ছে এমন একটা পদ্ধতি যে মাঝখানে পদটাকে আমি দুই ভাগে ভাগ করব এমনভাবে যেন মানের কোনো পরিবর্তন না হয়, এবং গুণ করলে গুণফলটা এই যে দুই পাশে যে সাইডে প্রান্তীয় যে দুটো রাশি আছে, এখানে 1 এখানে -200, এর গুণফলের সমান হয়। তাহলে আমরা নিতে পারি কত দেখো 20n থেকে আমি যদি আবার +10n করি তাহলে কিন্তু আমার মিডল টার্মটা হয়ে যাচ্ছে। অর্থাৎ 20n থেকে আমি যদি 10n বিয়োগ করে দেই তাহলে আরও 10n থাকবে, এবং 20 এবং 10 গুণ করলে কিন্তু 200 হচ্ছে। তাহলে এখন প্রথম জোড়া থেকে আমার কমন যাবে হচ্ছে n, থাকলো আমার n - 20, এখান থেকে কমন যাবে 10n - 20। এখন আমার ব্র্যাকেটের ভিতরে কমন আছে উভয় পদে n - 20, আর অবশ্যই থাকলো n + 10। দুই উৎপাদকের গুণফল শূন্য হওয়ার অর্থ হচ্ছে তার মধ্যে যে কোনো একটা অবশ্যই শূন্য হবে, কিন্তু কোনটা শূন্য হবে সেটা আমরা জানি না। তাহলে এটা শর্ত ধরার নিয়ম হচ্ছে হয় অথবা যেতে হবে n + 10 = 0। খেয়াল করো এখান থেকে দুইটা মান কিন্তু বের হচ্ছে, একটা মান বের হচ্ছে ধনাত্মক অর্থাৎ 20, আরেকটা n এর মান বের হচ্ছে সেটা হচ্ছে -10। এখন যেহেতু n আমার পদ সংখ্যা, এর মান কখনো নেগেটিভ হতে পারবে না, তো সেই শর্তের বলে আমরা এটাকে কি বাদ দিয়ে দিব, n এর মান ঋণাত্মক হতে পারে, তার মানে কি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার গ্রহণযোগ্য মান আমি কি পেলাম, অতএব n = 20, এবং এটা হচ্ছে আমার আজকের সর্বশেষ ধাপের অ্যান্সার।
তার মানে আমার উদ্দীপকে যে ধারাটা দেওয়া আছে এর প্রথম 20টা পদ যদি যোগ করি তাহলে আমার যোগফলটা কত হবে -200 হবে। দেখো এখানে ক্যালকুলেশন কিন্তু একেবারে সিম্পল, আমরা এটা আগে দেখে আসছি। আর এটা আমার প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নের আলোকে আমি লিখছি প্রশ্নের মধ্যে দুটো ইকুয়াল, তারপরে আমরা এক পাশে পক্ষান্তর সবগুলো নিয়ে আসছি আর পক্ষান্তরের নিয়ম অনুযায়ী চিহ্ন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস ছিল, ডান পাশে নিয়ে আসছি, বাম পাশে তাই প্লাস, এটাও ডান পাশে ছিল প্লাস আকারে, বাম পাশে আনছি হয়েছে মাইনাস। আর -200 আমার বাম পাশে ছিল, এখনও সমান সমান চিহ্নের বাম পাশে আছে বিধায় চিহ্নের কোনো পরিবর্তন হলো না। ডান পাশে আর কেউ অবশ্যই নাই বিধায় ডান পাশটা কে থাকবে, 0 থাকবে। তারপরে আমরা এটাকে মিডল টার্ম করছি, এমনভাবে ভাঙাইছি যাতে আমার এই মানটা ফিরে পাওয়া যায় এবং গুণফলটা প্রান্তীয় রাশির গুণফলের সমান হয়। তারপরে 4টা হইল বিদায়, আমরা প্রথম জোড়া থেকে একটা কমন নিছি n, আবার দ্বিতীয় জোড়া থেকে কমন নিছি 10। এতে দেখা গেল যে আমার যে কমন উৎপাদক সেটা বেড়ে গেল কত, n-20। এখন n-20টা আমরা আবার কমন নিলাম, অবশ্যই থাকবে কি n + 10 = 0। উভয় উৎপাদকের যে কোনো অন্তত একটা 0 হবে, সেটা কোনটা স্পেসিফাই করার জন্য আমরা বললাম যে হয় এটা 0 হবে, এটা যদি 0 না হয় তাহলে এটা 0 হবে। আর এইটাকে 0 ধরে আমরা পাইলাম n এর মান ধনাত্মক 20, এটাকে 0 ধরে আমরা পাইলাম n এর মান নেগেটিভ -10। যেহেতু n একটা পদ সংখ্যা আর পদ সংখ্যা যেহেতু একটা ধনাত্মক নাম্বার হবে, এর মান নেগেটিভ চলে আসছে, তাই আমরা এটাকে কি করলাম, বর্জন করে দিলাম। আমরা রিসিভ করলাম কোনটাকে, n = 20। কেমন? তো এই হচ্ছে আজকের দিনের সৃজনশীলের আলোচনা। আশা করতেছি তোমরা সবাই যে যেখানে আছো ক্লাসগুলো দেখতেছো এবং এর থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে। তো আবারও সবার সুস্বাস্থ্য কামনা করছি, যে যেখানে আছো নিরাপদে থাকবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অবশ্যই উৎসাহিত করবে, নিজ স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো সেই অপেক্ষায় থাকবো, তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।